সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। ভোলায় বাস অটোরিকশা শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নিরাপত্তার দাবিতে বরিশালের 16টি রুটে বাস ধর্মঘট। তুরাগ তীরে ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি। পুরো ময়দান ঢাকা থাকবে নিরাপত্তার চাদরে, পরিদর্শনে জানালেন আইজিপি। ভ্যাট প্রত্যাহার চেয়ে নাটোরের রাস্তায় টমেটো ফেলে কৃষকদের বিক্ষোভ। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি। এবং নষ্ট হয়ে গেছে, এজন্য আমরা কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত। এগুলার বর্ধিত ভ্যাট করার কারণে যেহেতু কোম্পানিগুলো আর আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতেছে না, এজন্য আমাদের মাল কোথায় বিক্রি করব, কার কাছে বিক্রি করবো, এজন্য আমরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চাই। এবং 4 দশকের ব্যবধানে পদ্মার আয়তন নেমেছে অর্ধেকে। পানির গভীরতার পাশাপাশি কমেছে প্রদাহ। হুমকিতে জীববৈচিত্র্য। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। বুধবার সকাল থেকে সারা দেশে শুরু হয় ট্রেন চলাচল। চট্টগ্রামে সকালে ছেড়ে যায় সব আন্তনগর লোকাল ট্রেন। রাজশাহী স্টেশনে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও ময়মনসিংহ স্টেশনে ছিল চোখে পড়ার মতো ভিড়। ট্রেনের সূচিতে কিছুটা হেরফের হলেও স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। শীঘ্রই স্বাভাবিক নিয়মে ট্রেন চলবে বলে আশ্বাস দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। হাওর এক্সপ্রেস রানিং স্টাফদের কর্মবিরতির জন্য ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে মঙ্গলবার সকাল 10:30টায় পালিয়ে যায় চালক। বুধবার কর্মবিরতি তুলে নেয় সকাল 8:30টার দিকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে যায় ট্রেনটি। সকাল 7:30টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায় ময়মনসিংহ এক্সপ্রেস। ঢাকার উদ্দেশ্যে জামালপুর থেকে সকাল 8টায় ছেড়ে যায় জামালপুর কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী ছিল চোখে পড়ার মতো। কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আজকে অবশ্য ট্রেন ছাড়ছে, বাইরে উঠে গেলে আমার অনেক খরচ। হ্যাঁ, ট্রেন না থাকলে যেরকম স্কুলের মাস্টার, হাসপাতালের কর্মচারী, অন্য কর্মচারী অনেকেরই অনেক সুবিধা। ট্রেন যদি বন্ধ থাকে তা আমি মনে করি সকলেরই অনেক সমস্যা। ট্রেন তো বন্ধ ছিল, এবার এই ব্যাপার থাকলে তো আমাদের সমস্যা। এখন চালু হয়েছে, আমাদের যাতায়াত করতে সুবিধা। এদিকে রাজশাহীতে সকাল 6টা থেকে শুরু হয় সব ধরনের ট্রেন চলাচল। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে বুধবার সকাল 6:05 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর 6:50 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস এবং 7টায় বনলতা এক্সপ্রেস। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ার বিষয়টি না জানায় সকালে ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেনেই ছিল না আশানুরূপ যাত্রী। ট্রেন ছাড়ার সময়সূচি কিছুটা হেরফের হলেও সব ট্রেন দ্রুতই স্বাভাবিক নিয়মে চলবে আশা স্টেশন ম্যানেজারের। আমাদের রাজশাহী থেকে দূরপাল্লার এবং স্বল্প পাল্লার যে ট্রেনগুলো সেগুলো যথারীতি ছেড়ে যাচ্ছে। আমরা আশা করছি সব ট্রেনগুলোই আমরা নির্ধারিত সময়ে ছাড়তে পারবো বলে আশা করছি আমরা। চট্টগ্রামের উদ্দেশ্যে পূর্বাঞ্চলের প্রথম ট্রেন ভোর 5:30টায় ছাড়ে চাঁদপুর থেকে। চট্টগ্রাম স্টেশন থেকেও শুরু হয়েছে সব আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল। সকাল 8টার পর ঢাকা ও সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর, চট্টলা ও পাহাড়িকা এক্সপ্রেস। রাজবাড়ী থেকে সকাল 7:30টায় সাইটেল এক্সপ্রেস গোয়ালন্দঘাট স্টেশন থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া রংপুর, বগুড়া, সিলেট সহ সারা দেশেই এদিন সকালে শুরু হয় ট্রেন চলাচল। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাস ভাঙচুর ও হামলার ঘটনা নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের 16টি রুটে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এদিকে বাস ডিপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলার দুপক্ষের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জেলা বাস মালিক সমিতি। দক্ষিণাঞ্চলে এ পরিবহন ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে দূর দূরান্তের যাত্রীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং দুর্ব্যবহারের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশালের রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে 3 ঘন্টা বন্ধ রাখেন যান চলাচল। এই সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়। আমার এখানে আমি কালকে তাদেরকে বহুত বুঝিয়েছি যে তোমরা আগামীকালকে গাড়ি চালাও। তারা বলতেছে জি না, আপনারা যেহেতু আমাদের জীবন সিকিউরিটি, লাইফ সিকিউরিটি দিতে পারতেছেন না, আমরা আপনাদের সাথে গাড়ি চালাবো না, প্রয়োজন বোধে আপনারা চালান। আমাদের জীবন মালের জানমালের নিরাপত্তা চাই, আমরা রাস্তায় এভাবে অপমান অপদস্থ হইতে চাই না। এমন পরিস্থিতিতে ভাঙচুর হামলায় জড়িতদের বিচার ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন। বুধবার ভোরে শুরু হয় এই কর্মসূচি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের 16 রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটের যাত্রীরা। আর এই সুযোগে তাদের পকেট কাটছে ছোট যানবাহনের চালকরা। গাড়ি কবে কখন ছাড়া হবে বা কবে ছাড়বে সেটা তারা ভালো নির্দিষ্টভাবে বলতে পারতেছে না। অনেক দুর্ভোগে পড়েছি, আমরা যেতে পারছি না, আমরা পিরোজপুরে যাব, কোনো ধরনের গাড়ি পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি। তাই বাস চলাচল খুব দ্রুত চালু করা প্রয়োজন। এদিকে মঙ্গলবার বাস ডিপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে 30 জন। এছাড়া 4টি বাস ও কয়েকটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। ঘটনার জেরে বুধবার সকালে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা। খুবই দুর্ভোগ হতে হচ্ছে। এই যে বাস চললে বা সিএনজি চললে আমরা বাসে বা সিএনজিতে খুব দ্রুত যেতে পারতাম, বাট এখন অটোতে যেতে হচ্ছে, ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। বাস চলাচল বা সিএনজি চলাচল না করলে আসলে যাত্রীদেরই সমস্যা হয়, আমরা যারা সাধারণ যাত্রী তাদেরই সমস্যা, এটা আমরাও বুঝি। কিন্তু যারা বাসটা চালাবে, যারা সিএনজিটা চালাবে তাদের তো চালাতে হবে। আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ফাইন্ড আউট করতে পারলেই বুঝতে পারবো কবে চালাবে, ওনারা কবে সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দক্ষিণাঞ্চলের বাস ধর্মঘটের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং ভোলা থেকে ছোটন সাহা। প্রথমে যাচ্ছি বরিশালে। শাকিল, এই মুহূর্তে সেখানকার অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন? বাস ধর্মঘট নিরসনে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ে যাত্রীরা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি আছি বরিশালের রূপাতলী বাস টার্মিনালে এবং এই বাস টার্মিনাল থেকে কিন্তু বরিশালের 16টি রুটে বাস চলাচল করে। এই রুটগুলোর মধ্যে আছে ঝালকাঠি, পিরোজপুর, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, এইসব এলাকার যে মানুষ যারা আছে, যারা এই বরিশালে এসেছিল বা এইসব এলাকায় তারা নিজ বাড়িতে ফিরবে বা কর্মস্থলে ফিরবে, তারা কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু তারা ভোগান্তিতে পড়েছে। এবং এখানে এসে তারা যখন জানতে পারেন যে শ্রমিকরা আসলে ধর্মঘটের ডাক দিয়েছে, এরপর থেকে তারা কিন্তু বিকল্প যে পরিবহনগুলো আছে সেই বিকল্প পরিবহনগুলোতে তারা কিন্তু গন্তব্যস্থলে যখন যায় তখন কিন্তু সেই বিকল্প পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে কিন্তু যাত্রীরা অভিযোগ করেছে। এতে কিন্তু তারা অনেকটা বিপাকেই পড়েছেন এবং দ্রুত যাতে বাস চলাচল স্বাভাবিক হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা শ্রমিক নেতা আছে তাদের সাথে। শ্রমিক নেতারা যেটা জানিয়েছে যে বিকেল 3:30টার দিকে কিন্তু এই যে সকল রুটে, যে 16টা রুট, এই 16টা রুটের যে বাস মালিকরা আছেন এবং শ্রমিকরা আছেন তাদের সাথে কিন্তু একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত অনেক বাস মালিক এবং শ্রমিকরা এসে না পৌঁছানোর কারণে এখনও কিন্তু সেই মিটিংটি হচ্ছে না এবং সেই মিটিংয়ের মধ্য দিয়েই কিন্তু আসলে সিদ্ধান্ত হবে যে আসলে এই যে ধর্মঘট, এই ধর্মঘটটা আসলে স্থায়ী হবে নাকি এই ধর্মঘট থেকে তারা সরে আসবেন। তারা দাবি জানিয়েছেন যে তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, এর পাশাপাশি যে বাসটির ভাঙচুর করা হয়েছে সেই বাসটির বিষয়েও যেন সিদ্ধান্ত নেওয়া হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন। আমরা কথা বলছিলাম জেলা প্রশাসকের সাথে বরিশালের, তিনি যেটা বলেছেন যে বিকেল 5টায় তিনি আসলে বাস মালিক এবং বাসের যে শ্রমিকরা আছে তাদের সাথে তিনি বৈঠকে বসবেন এবং এর মধ্য দিয়ে আসলে কিন্তু এই যে ধর্মঘটের যে সমাধান সেই সমাধান হবে বলে কিন্তু তিনি
আশা ব্যক্ত করেছেন। এবং এর আগে গতকাল কিন্তু এক শিক্ষার্থীর কিন্তু এই বরিশাল আসার পথে তিনি হাফ ভাড়া দিতে চান এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থী এবং শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এরপরে কিন্তু সেই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে, যদিও 3 ঘন্টা পরে আসলে সেই অবরোধ তুলে নেয় দুই পক্ষের সমঝোতার পরপরই। এরপরই আসলে নিরাপত্তার দাবিতে শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আমরা একটু যাব ভোলায়, সেখানে আছে সহকর্মী ছোটন সাহা, জানবো সেখানকার খবর। শাকিল মাহমুদ, গতকালকে থেকে যে দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত কিন্তু বাস চলাচল স্বাভাবিক হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে দুই পক্ষের মধ্যে কিন্তু এখনো সমঝোতা না হওয়ার ফলে কিন্তু বলা যায় যে বাস চলাচল বন্ধ রয়েছে এবং এই বাস চলাচল বন্ধ থাকার কারণে আমরা যেমনটি দেখেছি এখানে বাস স্টপেজগুলোতে কিন্তু যাত্রীরা এসেছেন, কিন্তু তারা এসে কিন্তু তারা অনেকটাই দুর্ভোগে পড়েছেন। যদিও সকালবেলা কয়েক দফা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর থেকে কিন্তু আমরা দেখেছি কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখনও শক্ত অবস্থান রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু অবস্থান করছে। আমরা একটু বাস মালিক সমিতির কর্মকর্তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনাদের এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের অভিযোগ কি? আমাদের 2টা গাড়ি পোড়ানো হয়েছে এবং 35 জনের মতন আহত এবং 50টা প্রায় 35টা গাড়ির মতন সামনের গ্লাস পিছনের গ্লাস ভাঙচুর করা হয়েছে এবং এতে আমাদের প্রায় 1.5 কোটি টাকার মতন ক্ষয়ক্ষতির মতন পরিমাণ, আর 35 জনের মতন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি ভোলা জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে তাদের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে এই সংঘর্ষের ঘটনায় কিন্তু সিএনজির যে শ্রমিকদের বিরুদ্ধে যে অভিযোগটি তুলেছেন ক্ষয়ক্ষতির ব্যাপারে, একই সাথে আমরা সিএনজি শ্রমিকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু পাল্টা অভিযোগ তুলেছেন এবং তারা বলেছেন যে এই সংঘর্ষের ঘটনায় তাদেরও বেশ কয়েকটি সিএনজির ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারাও দাবি তুলেছেন যারা এর সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা তুলেছেন। আমরা জেলা প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন, তারা বলছিলেন যে বাস মালিক শ্রমিক এবং সিএনজি শ্রমিকদেরকে তারা ডেকেছেন সন্ধ্যায়, তাদের সাথে বৈঠকে বসবেন এবং বৈঠকে বসার পর একটি সিদ্ধান্তে পৌঁছাবেন। সমঝোতা হলেই হয়তো এই রুটে বাস চলাচল শুরু হবে, এমনটি আমরা জেনেছি। তো এখন যে অবস্থা আছে বলা যায় যে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে জনমনে কিছুটা শঙ্কাও রয়েছে, কারণ দুই পক্ষ দুই দিকে কিন্তু এখনো অবস্থান করছে। পাশাপাশি পরিস্থিতি শান্ত রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। তো এ ছিল আমার কাছে যে ভোলাতে যে দুই পক্ষের যে সংঘর্ষের পরে যে বাস চলাচল বন্ধ রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাইনার কাছে। সাইনা, ধন্যবাদ ছোটন সাহা। দক্ষিণাঞ্চলের বাস ধর্মঘটের বিস্তারিত নিয়ে বরিশাল এবং ভোলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে খুলনা থেকে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ। প্রশাসনের আশ্বাসে বুধবার সকাল 8টা থেকে আবার ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন শুরু হয়েছে। বুধবার সকালে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে সাংগঠনিক সভাপতি এনাম মুন্সি জানান, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে গত রোববার বেলা 2টা থেকে কার্যবিরতি শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিকেরা। এদিকে ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও ফরিদপুর সহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতে পৌঁছয়নি জ্বালানি তেল। অনেকেই ফিরে যাচ্ছেন তেল নিতে এসে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাইছি যে আমাদের সেক্রেটারি সাহেবকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হবে। আপাতত আমরা আমাদের এই কর্মসূচিটা স্থগিত করছি। সকাল থেকে গাড়ি লোড শুরু হয়ে গেছে, লোড শুরু হয়েছে, কিছু গাড়ি বেরোয় গেছে। আগামী শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরে টঙ্গীর তুরাক তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার 3 পর্বে হবে ইজতেমা। আগামী 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। মুসল্লিদের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন।
টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যার আয়োজক তাবলিগ জামাত শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীরা। আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজন করবে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যা মামলা সহ নানা জটিলতায় বর্তমানে কোণঠাসা তারা। এদিকে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি এগিয়ে চলছে। পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদ্রাসা ছাত্র শিক্ষক ও সাধারণ মুসল্লিরা প্রতিদিন দলে দলে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তারা মাটি কাটা, ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির যাবতীয় কাজ করছেন। আমরা আজকে প্রায় 5 দিন ধরে আমরা কাজ করতেছি। আমাদের কামরাগুলো আমরা বাঁধছি অথবা সব সাফাই আমাদের চলতেছে। এক কার্যক্রমে প্রায় শেষের পথে, অল্প কিছু বাকি আছে। ইনশাল্লাহ সঠিক সময়ের মেহমান আসার আগেই ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা ময়দানের কাজ শেষ, এখন মেহমানদের অপেক্ষায় আমরা বসে আছি। দেশি বিদেশি মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ, পাশে রয়েছে তাদের থাকার ব্যবস্থা। এছাড়া মুসল্লিদের পারাপারে তুরাগ নদের ওপর সেনাবাহিনী নির্মাণ করছে ভাসমান ব্রিজ। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক জানান, ইজতেমার প্রস্তুতিতে কিছু দেরি হলেও যথাসময়ে শেষ হবে। আমাদের কাজ মোটামুটি 100% শেষ। এখন শুধু আমরা মেহমানের অপেক্ষা, আমাদের সময় মতো ইজতেমা শুরু ইনশাআল্লাহ। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকেও আমাদের একটা মোবাইল কোড হচ্ছে ব্লেড ফ্যাক্টরির সামনে, ওইখানে কিছু অবৈধ দোকান উচ্ছেদ আছে। এই ধরনের সামান্য যেই কাজগুলো আমরা যেগুলো বাকি আছে এগুলোই শেষ, খুবই সামান্য কাজ, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। ওয়াচ টাওয়ার নির্মাণ, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সহ কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় সুদৃঢ় করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বুধবার সকাল 11:30টার দিকে গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, ইজতেমার বিশেষ নিরাপত্তায় পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান, নৌ টহল ও হেলিকপ্টার টহল থাকবে। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। এছাড়া প্রতিটি খিত্তায় পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পুরো ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে বয়ান মঞ্চ ও বিদেশি খিত্তা পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। এতে আমার মনে হয় ইন কেস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিঅ্যাক্ট করতে পারবে। দুর্নীতিকে সব অবিচারের বীজ আখ্যা দিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা। বুধবার কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের 170তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, সেবা গ্রহীতার ভালো সেবা পাবার প্রত্যাশা থাকবে। সেবা দাতারও যদি ক্ষমতা অপব্যবহার না করে ক্ষমতাকে দায়িত্ব মনে করে, তাহলে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। কুমিল্লার এই গণশুনানি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাইরে জেলা পর্যায়ে দুদকের প্রথম গণশুনানি। 4টি বুথে 139টি অভিযোগ উত্থাপিত হয়। বরখাস্ত বাকরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড, বিদ্যুৎ বিভাগ, জেলা সদর হাসপাতাল, জোনাল সেটেলমেন্ট অফিস সহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে 40টি অভিযোগ বাছাই করে গণশুনানিতে উপস্থিত করা হয়। এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা, আমাদের প্রতিরোধ। আজকে আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন
দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনা, এটা যদি নিশ্চিত করতে পারেন যে না এই দপ্তরে যারা কাজ করছেন বিশেষ করে আপনাদের সাথে যারা আছেন তারা দুর্নীতি করছেন না, তাহলেও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। নাটোরে টমেটো ও আম পাম্পের উপর বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার বেলা 12টার দিকে নাটোরে বনবেলঘড়িয়া বাইপাসে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন রাজশাহী অঞ্চলের টমেটো ও আম চাষিরা। এ সময় টমেটো ও আম চাষিরা উপস্থিত ছিলেন। পরে সড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করে কৃষকরা। 20 মিনিট পর কৃষকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমরা আমাদের এই টমেটোর উপরে বা পাল্পের উপরে যে কোনো টমেটো আম আমরা যেহেতু কোম্পানিগুলোতে দেই, বিভিন্ন কোম্পানিতে দেই, এগুলার বর্ধিত ভ্যাট করার কারণে যেহেতু কোম্পানিগুলো আর আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতেছে না, এজন্য আমাদের মাল কোথায় বিক্রি করব, কার কাছে বিক্রি করবো, এজন্য আমরা এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ চাই। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে 37,000 টন চাল চট্টগ্রাম বন্দরে জল সীমানায় নোঙর করেছে দুটি জাহাজ। বন্দর সংশ্লিষ্টরা জানান, G2G'র ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 টন চাল নিয়ে MV-18 ভিক্টোরি ও খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 15,000 টন সেদ্ধ চাল নিয়ে MV-BMC প্যান্ডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বন্দর কাস্টমস কার্যক্রম শেষে এসব চাল দ্রুত খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত 17 জানুয়ারি G2G'র ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে MV গোল্ডেন স্টার নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার পর খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেসব চাল খালাস করা হয়। শনিবার থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ। সময় না বাড়লে শুক্রবারই হবে মৌসুমের শেষ যাত্রা। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মীরা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ফের পর্যটক যাওয়া বন্ধ হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। সরকারের নির্দেশনা অনুযায়ী এই বন্ধের ঘোষণা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা। ডিসেম্বরের 1 তারিখ থেকে এই 2 মাস পর্যন্ত মাত্র এই পর্যটক যাতায়াত ছিল, তবে সেখানেও বেশ কড়াকড়ি ছিল। 2000-এর বেশি পর্যটক সেন্ট মার্টিনে গমন করতে পারতেন না, এবং সেই সাথে পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছেন, এই যে 31 ডিসেম্বর পর্যন্ত পর্যটক যাওয়ার যে সময়সীমা সেটি যেন অন্ততপক্ষে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত করা হয়, কেননা মাত্র 2 মাসের যেই ব্যবসা, সেই 2 মাসের ব্যবসা দিয়ে আসলে পরবর্তী 10 মাস চলা সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য সম্ভব নয়। এবং কক্সবাজার থেকে যেই জাহাজগুলো যায়, সেই জাহাজ মালিক সমিতির নেতা বাহাদুরের সাথে একটু আগে কথা বলছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে অতীতে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত খোলা থাকতো সেন্ট মার্টিন, কিন্তু এখন সেটি মাত্র 2 মাস হয়ে যাওয়াতে তাদের ব্যবসা তো আসলে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে সেন্ট মার্টিনে আসা যাওয়া এবং পর্যটকদের গমন আগমনের যে বিষয়টি, সেই সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী থেকে শুরু করে সেন্ট মার্টিন দ্বীপবাসীরা। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। প্রমত্ত পদ্মা এখন মরতে বসেছে। 4 দশকের ব্যবধানে আয়তন নেমেছে অর্ধেকে। এতে পানির গভীরতার পাশাপাশি কমেছে প্রবাহ। হুমকিতে পড়েছে পদ্মার পুরো জীববৈচিত্র্য। দিন দিন আয়তন আরও কমে আসছে জানিয়েছেন গবেষকরা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। স্প্রিঙ্গার থেকে প্রকাশিত আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন 2023-এর জানুয়ারি সংখ্যায় উঠে এসেছে গত 4 দশকে পদ্মার আয়তন নেমেছে অর্ধেকে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুকনো মৌসুমে পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় 50%, পানির গভীরতা কমেছে 17.8%, প্রবাহ কমেছে 26.2%, আর মিঠা পানির সরবরাহ সর্বোচ্চ 90% পর্যন্ত কমেছে। রাজশাহীর গোদাগাড়ি থেকে রাজশাহী সারদা পর্যন্ত। তো সেখানে আমরা স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে দেখেছি যে মূলত শুকনো মৌসুমে শীতের সময় পদ্মা নদীর আয়তন, অর্থাৎ যে অংশে পানি থাকে,
সেটি কমে প্রায় অর্ধেক হয়ে গেছে এবং চরের সংখ্যা অনেক বেড়ে গেছে। গবেষণার তথ্যের সঙ্গে একমত পানি উন্নয়ন বোর্ড। সরকারি এই প্রতিষ্ঠানটি বলছে প্রতি বছর পলি জমে নদীতে চর বাড়ছে, যা স্থায়ী জমিতে রূপ নিচ্ছে, ফলে কমছে পদ্মার আয়তন। ইন্ডিয়ার পার্টের যে পলি সেটাও আমাদের দেশের অববাহিকার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আমার হচ্ছে হলো যমুনা এবং হচ্ছে হলো মেঘনা হয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়ে। এই যে বিশাল একটা পলির যে সার্জ আসে আমাদের দেশে, সেটা আমাদের দেশের বিভিন্ন আমাদের যে অববাহিকা পদ্মার অববাহিকার বিভিন্ন জায়গায় সেটা জমা হয়ে যায়। কিছু কিছু জায়গায় সেই অস্থায়ী পলিটাই জমে একটা অস্থায়ী চর সৃষ্টি করে ফেলে। পরিবেশ কর্মী ও নদী গবেষকরা বলছেন ফারাক্কার প্রভাবে পদ্মা বেহাল। নদীর নাব্যতা ধরে রাখতে সরকারকে এখনই উদ্যোগী হতে হবে। পদ্মায় পুনরায় তার পানি রিজার্ভেশন করার জন্য যে আমাদের ভারতের সঙ্গে যে পদ্মা চুক্তি মানে গঙ্গা চুক্তি ছিল, সেই হিস্সা অনুযায়ী আমরা পানি না পাওয়ার কারণেই কিন্তু এটা একটা বিরাট বড় সমস্যা। রাজবাড়ী পাংশায় ফিজিবিলিটি স্টাডি করে গঙ্গা ব্যারেজ নামে যে একটা প্রকল্প গ্রহণ করেছে, সেই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমরা অল মৌসুমেই কিন্তু আমাদের পানি রিজার্ভেশন হবে। এই নদী নির্ভর জীবন ব্যবস্থা যে বিশেষ করে যারা মৎস্যজীবী সম্প্রদায়, তাদের হাজার হাজার এরকম পরিবার তারা ওই পেশা বদল করতে হয়েছে, মহা বিপর্যয়কর অবস্থা। পেশা বদল করে তারা কৃষিজীবীতে পরিণত হয়েছে, কেউ শ্রমিকে পরিণত হয়েছে, তারা মাইগ্রেট করেছে, বিভিন্ন বড় বড় শহরে রিক্সা চালক হয়েছে। 4 বছর ধরে চলা গবেষণা কর্মটিতে দেশ ও বিদেশের গবেষকরা বিভিন্ন পর্যায়ে অংশ নিয়েছেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। যানজট নিরসনে 16 কোটি টাকা ব্যয়ে 2017 সালে নির্মিত অত্যাধুনিক বেনাপোল পৌর বাস টার্মিনাল। 2 দফায় উদ্বোধন করা হয় টার্মিনালটি। তবে কাগজে কলমে টার্মিনালটি চালু থাকলেও টার্মিনালটির ব্যবহার করছেন না বাস মালিকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও স্থানীয়দের। নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের যানজট ও জনদুর্ভোগ কমাতে 2017 সালে 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক বাস টার্মিনাল। 2022 সালে উদ্বোধনের পর টার্মিনালটি বন্ধ হয়ে যায় পরিবহন মালিক শ্রমিক দ্বন্দ্বে। সবশেষ 2024 সালের নভেম্বরে আবারও টার্মিনালটি চালু করে জেলা প্রশাসন। এরপরও ব্যবহার হচ্ছে না টার্মিনালটি। টার্মিনাল থেকে বন্দর 3 কিলোমিটার দূরে হওয়ায় 8 বছর ধরে কার্যত পরিত্যক্তই রয়ে গেছে এই টার্মিনাল। টয়লেট ছাড়া ভেতরের কিছুই ব্যবহার হচ্ছে না। পরিবেশ জায়গা ভালো আছে, সবচেয়ে পরিবেশ খারাপ হয়ে গেছে আমাদের পেটের। মানে টার্মিনাল আসার পরে কোনো ড্রাইভার মালিক এই পর্যন্ত 500-400 টাকা বেতন পাইনি। যে আমরা এই দূরের রাস্তা রাত বেরাত আমরা ওখানে পরিবহন থেকে নামার পরে ছিনতাইয়ের শিকার হই। এখানে জাহানে নিরাপত্তা থাকে না, কারণ এত পরিমাণে ভিড়, বোর্ড রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তাহলে তো চলাফেরা, তাই যানজটটা মানে এতে কোনো সন্দেহ নেই। দূরপাল্লার বাস চালকরা বলছেন ছিনতাই এড়াতে বন্দরে যাত্রী নামিয়ে খালি গাড়ি পার্কিং করা হয় টার্মিনালে। আঞ্চলিক বাস চালকরা বলছেন বন্দর থেকে যাত্রীদের টার্মিনালে ইজি বাইকে করে আনতে হয়, গুনতে হয় অতিরিক্ত ভাড়া। ক্ষতির মুখে পড়ছে পরিবহন ব্যবসা। যেভাবে ইজি বাইক যাচ্ছে আসছে, আমাকে যাত্রী হচ্ছে না, আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি ভাই। দিনে টার্মিনাল আপনার বিশাল যানজট হয়, ওখানে এমনকি সারা রাত গাড়ি চালায় আসে, আমরা ওখান থেকে জ্যামে আটকে যাই, অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও সময় কেটে যায় স্টারিং এ বসে, গাড়ি ঘুরাইতেও পারি না, ফেরাইতেও পারি না। জেলা প্রশাসক বলছেন নির্দেশনা না মানায় যানজট লেগে থাকা সহ সামগ্রিক ক্ষতি হচ্ছে। পরিবহন মালিকদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে কথা বলার পরামর্শ তার। কিছু কিছু পরিবহন আবারও সে বন্দর টার্মিনালে প্রবেশ করার চেষ্টা করছে, এতে করে আমাদের ঝুঁকি তো বাড়ছেই, যানজট সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে নির্মিত বেনাপোলের কাগজ পুকুরে অত্যাধুনিক বাস টার্মিনালটিকে কাজে লাগাতে উদ্যোগী হওয়ার আহ্বান সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্রব্যমূল্য ও পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ রাঙ্গামাটি শহরের বনরূপা ও তলবছড়ি বাজার সহ কয়েকটি বাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পবিত্র রমজান মাসে বাজারে সিন্ডিকেট তৈরি না হওয়ার জন্য এটি একটি আগাম পরিদর্শন। এ সময় ব্যবসায়ীদের রমজানের আগে
বাজার মূল্য স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করা হয়েছে এবং পলিথিন ব্যবহার বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন ও বাজার কমিটির নেতৃবৃন্দ। আমাদের গুরুত্ব হচ্ছে সবকিছুতে মূল্য তালিকা আছে কিনা সেই বিষয়টা আমরা ইনশিওর করার চেষ্টা করছি, যাতে আমাদের ক্রেতারা ন্যায্য মূল্যে দ্রব্য কিনতে পারে। আর হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে কেউ কোনো কৃত্রিম সংকট তৈরি করছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা খুব সজাগ দৃষ্টি রাখছি। পলিথিন ব্যবহার বন্ধে আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদেরকে অবহিত করেছি এবং শীঘ্রই আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। যেখানে আইনের প্রয়োগ করা দরকার সেভাবে আমরা আইনের প্রয়োগ করতে আমরা পিছপা হব না, সেভাবে অ্যাক্টিভলি আমরা কাজ করব। দেশের বিভিন্ন জেলাতে শীতের প্রভাব এখনও চলমান রয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল 9টায় তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এদিকে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগের আক্রান্ত হচ্ছে রোগীর সংখ্যা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত শামীম হোসেনের রিপোর্টে। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। জয়পুরহাটে কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। বেলা বাড়ার পর দেখা মেলে সূর্যের। তীব্র ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। একই চিত্র চুয়াডাঙ্গাতেও। ঘন কুয়াশায় দেখা যাচ্ছে না সামান্য দূরের দৃশ্যও। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। ঠান্ডা হলে ভাড়াটা কম হয়, গাড়ি চালাতে কষ্ট হয়। গতকাল থেকে প্রচন্ড ঠান্ডা ছিল, রাতের বেলাও ঠান্ডা, সকালেও খুব ঠান্ডা ছিল। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। পড়ছে আর আগের মতো সকাল সকাল বেড়াতে পারছেনি, ভাড়া হইতে হচ্ছে না, আমরা খুব বিপদে আছি। আমাদের কাজ কাম করা খুব সমস্যা। সকালে যদি অতিরিক্ত শীত, আমাদের এই ঘুম থেকে উঠি রোদ চাপাই দিন চলে যাচ্ছে। রাতের কাজ করছি, কাজ নাই, পণ্যের দাম বেশি। আমরা গরিব মানুষ, আমাদের একটু সমস্যা। কারণে বাড়ি বেরোতে আসছে না, খুব কষ্টে আছে। সকালবেলা কাস্টমারই থাকে না, দুপুরে রোদ ওঠার পর কিছু কাস্টমার হয়, তো এরকম করে কদিন চলা যায়। দিন আনে দিন খায়, এদের অবস্থা খুবই খারাপ দেখছি। অন্যান্য বারের চাইতে এবার তো কোনো কম্বল টম্বল অন্যান্য বা কোনো কিছু এদের তো আমরা দেখি না। সরকারের কাছে আমরা চাই যে এইগুলা অন্তত পক্ষে চুয়াডাঙ্গার গরিব মানুষের দিকে একটু নজর দেওয়া। শীত বস্ত্র বিতরণের আহ্বান এসব এলাকায় নিম্ন আয়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়ে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। ভোলায় বাস অটোরিকশা শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নিরাপত্তার দাবিতে বরিশালের 16টি রুটে বাস ধর্মঘট। তুরাগ তীরে ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি। পুরো ময়দান ঢাকা থাকবে নিরাপত্তার চাদরে, পরিদর্শনে জানালেন আইজিপি। ভ্যাট প্রত্যাহার চেয়ে নাটোরের রাস্তায় টমেটো ফেলে কৃষকদের বিক্ষোভ। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি। টমেটো, আম এগুলো সব নষ্ট হয়ে গেছে, এজন্য আমরা কৃষকেরা প্রচুর ক্ষতিগ্রস্ত। এগুলার বর্ধিত ভ্যাট করার কারণে যেহেতু কোম্পানিগুলো আর আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতেছে না, এজন্য আমাদের মাল কোথায় বিক্রি করব, কার কাছে বিক্রি করবো, এজন্য আমরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চাই। এবং 4 দশকের ব্যবধানে পদ্মার আয়তন নেমেছে অর্ধেকে। পানির গভীরতার পাশাপাশি কমেছে প্রবাহ, হুমকিতে জীববৈচিত্র্য। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সবশেষ সব খবর ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি লিখে সাইট সার্চ করুন। ধন্যবাদ।